নবম শ্রেণীর পাঠ্য খেয়া কবিতাটি আজকে আমরা বিশ্লেষণ সহকারে পড়ব। প্রথমেই বলি খেয়া। খেয়া মানে কি? খেয়া মানে হচ্ছে নৌকো। কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর, এ বিষয়ে আমি আর সেইভাবে বলছি না, কেননা রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। অকারণে সেই বিষয়টা নিয়ে ভিডিওটাকে দীর্ঘায়িত করতে চাইছি না। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে। খেয়া নৌকা দেখবে তোমরা অনেকেই জানো, সেই খেয়া ঘাট বলে। অন্নদামঙ্গলে আসে না, সেই ঘাটে খেয়া বাই ঈশ্বরী পাটনি। আবার তোমরা ফেরিঘাট এই শব্দটার সঙ্গেও পরিচিত। তাহলে খেয়া নৌকা কোনটা? আসলে যে সমস্ত নৌকাগুলো দাঁড় দিয়ে চলে, মানে যন্ত্রচালিত নয়, সেইগুলো হচ্ছে খেয়া নৌকা। আর ফেরিঘাট কোনটাকে বলে? যেইখানে যন্ত্রচালিত নৌকাগুলো আছে সেটা হচ্ছে ফেরিঘাট। আর খেয়াঘাট হচ্ছে সেইটা যেইখানে হচ্ছে দাঁড় চালিত নৌকা আসে। তাহলে খেয়া নৌকা অর্থাৎ দাঁড় চালিত নৌকা পারাপার করে নদী স্রোতে। যদি কোনো যন্ত্রচালিত নৌকা হয় অর্থাৎ কোনো বোট হয়, তাহলে তাদের কাছে না স্রোতের অনুকূল বা প্রতিকূল এটা ততটা ম্যাটার করে না, তার কারণ এটা যন্ত্র দ্বারা চালিত। কিন্তু যখন দাঁড় দিয়ে নৌকা চালানো হয় তখন অনুকূল এবং প্রতিকূলের ওপর অনেকটা ডিপেন্ড করে। কেননা আমরা জানি না এখন আছে নাকি, আমরা করেছিলাম ছোটোবেলায় স্রোতের অনুকূল আর প্রতিকূলের অঙ্ক। তখনই জানতাম যে অনুকূলের দিকে যেতে অনেক সুবিধা হয় আর প্রতিকূলের দিকে যেতে অনেক সুবিধা হয়। আরও একটা উদাহরণ দেই, দেখবে ধরো খুব হাওয়া দিচ্ছে, তুমি বাইক চালাচ্ছ, অতটা প্রভাব পড়ে না হাওয়ার। কিন্তু যদি তুমি সাইকেল চালাও তাহলে দেখবে যদি সামনে থেকে হাওয়া দেয় তাহলে অনেক প্রভাব পড়ে, সাইকেল চালাতে অসুবিধা হয়। আর যদি পিছন থেকে হাওয়া দেয় তাহলে দেখবে সাইকেল চালাতে অনেক বেশি সুবিধা হয়, যেহেতু এটা যন্ত্র নয়, তোমার পা দ্বারা চালিত হচ্ছে। আর ওইটাতে বাইক, ওইটাতে যন্ত্র দ্বারা চালিত হয়। আরও একটা কথা কি, নদীর স্রোতে এই নৌকা পারাপার হচ্ছে, মানে এটা কিন্তু প্রাকৃতিক জিনিস। নদী স্রোত কি? এটা প্রাকৃতিক জিনিস, এটা কিন্তু যন্ত্রচালিত কোনো স্রোত নয়। তাহলে যে নৌকাটা পারাপার হচ্ছে সেটা কিন্তু প্রাকৃতিক স্রোতে পারাপার হচ্ছে। এ বিষয়ে আমি বলি, দেখবে আমরা তো অনেক রেফারেন্স পড়ি, এইটা ওইটা সেটা। আমি দেখেছি যখন আমি পড়াতে গেছি ছেলেদেরকে মিশনে, বেশিরভাগ রেফারেন্সেই বলা হয়েছে এটা একটা জীবনের ব্যাপার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে একটা জীবনের আলেখ্যর কথা এখানে বলা হয়েছে। আসলে রবীন্দ্রনাথ তার বহু চর্চিত সোনাত্রী কবিতা সম্পর্কে একবার বলেছিলেন যে কবিতার নির্দিষ্ট কোনো মানে হয় না, যে যেরকমভাবে দেখবে সেটাই হচ্ছে তার মানে। আমাদের এক স্বনামধন্য প্রফেসর একবার বলেছিলেন, অর্ধেক গ্লাস জলকে যে যেইভাবে দেখবে তার মানে সেইটাই কিন্তু ঠিক। কেউ দেখতে পারে অর্ধেক ভর্তি, কেউ দেখতে পারে অর্ধেক খালি, দুটোই কিন্তু ঠিক, যার দৃষ্টিভঙ্গি যেমন। তার জন্য তোমরা কখনোই এটা ভাববে না যে একজন এটা বলে গেছে মানে এটার মানে এটাই হবে। ঠিক আছে, তুমি যেরকম ভাববে, যদি যুক্তি থাকে তাহলে সেটাই হচ্ছে তার মানে। তাহলে আমরা এটা দুরকম করে অর্থ ধরব। একটা অর্থ কি, তার সাধারণ দিক। ধরো চৈতালি 1896 সালে এই কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হচ্ছে। সে সময় আমরা জানি কি, রবীন্দ্রনাথ অলরেডি কলকাতা থেকে চলে গেছেন কোথায়? শিলাইদহ, পতিশর অর্থাৎ বাংলাদেশে চলে গেছেন। তার পদ্মা নামক একটা বোট ছিল, সেই বোটে করে উনি জমিদারি দেখাশোনা করতেন। এতদিন পর্যন্ত তিনি কোথায় ছিলেন? ইট কাঠ পাথরের শহরে ছিলেন। সেইখান থেকে উনি গ্রাম্য শহরে যাচ্ছেন, এই গ্রাম্য পরিবেশে যাচ্ছেন, যেখানে গিয়ে তার সার্থক সৃষ্টি হচ্ছে ছোট গল্প। আর এই কবিতাটা যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই কি, সাধারণ একটা গ্রামের চিত্র, যেখানে খেয়া নৌকা পারাপার হচ্ছে। এটা তো আমরা সাধারণভাবেও ধরতে পারি যে রবীন্দ্রনাথ জমিদারির কাজে সকালবেলা হয়তো বেরিয়ে যেতেন, সন্ধ্যাবেলায় ফিরতেন।
কোনো একটা গ্রামের খেয়া পারাপার উনি যাতায়াতের সময় দেখতে পেতেন। আমাদের হয় না, ধরো তুমি হাওড়া যাচ্ছ বোলপুর থেকে, কোনো একটা গ্রামকে তুমি যেতে যেতে দেখো যে বর্ধমানের পরে খুব সুন্দর লাগে, আবার আসার সময় দেখতে পাও, হয়তো ডেলি প্যাসেঞ্জারই তুমি করো, সেই গ্রামের নাম তুমি জানো না, কিন্তু দেখতে পাও যে গ্রামটার সৌন্দর্য কী করছে না করছে এইগুলো হয়তো এক ঝলক তুমি দেখতে পাও। রবীন্দ্রনাথ হয়তো সেইভাবে ওই খেয়া পারাপারটাকে যাতায়াতের পথে দেখতে পেতেন। এটা গেল তার সাধারণ অর্থও আমি ধরতে পারি। এবার যেটাকে এটা আভ্যন্তরীণ অর্থ, যদি এখানে কোনো তাত্ত্বিক দিক আলোচনা করা যায় তাহলে কি হবে, এই নৌকাটা হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবনটা কিভাবে অতিবাহিত হয়? আমাদের জীবনটা অতিবাহিত হয় প্রাকৃতিকভাবে, অর্থাৎ ঈশ্বর আমাদের জীবনকে অতিবাহিত করে নিয়ে যান। এই যে নদী স্রোত, এটা কিন্তু আমাদের সৃষ্টি নয়, এটা কিন্তু ঈশ্বরের সৃষ্টি। এই নদী স্রোতেই, অর্থাৎ প্রাকৃতিক স্রোতে, অর্থাৎ ঈশ্বর সৃষ্ট পথেই কিন্তু আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগিয়ে চলি, সেটাও তুমি বলতে পারো। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, খুবই সাধারণ অর্থ। যখন নৌকা পারাপার হয়, কেউ কি করে, অন্য গ্রাম থেকে হয়তো প্রয়োজনে অন্য গ্রাম গেছিলো, সেইখান থেকে নিজের গ্রামে ফিরছে। আবার উল্টোটাও হয়, কেউ নিজের গ্রাম থেকে প্রয়োজনে অন্য গ্রামে যাচ্ছে, অর্থাৎ কেউ ঘরে যাচ্ছে, কেউ ঘর থেকে আসছে। তুমি সাধারণ অর্থ ধরতে পারো। আবার এটাকে তাত্ত্বিকগত দিক থেকেও ধরতে পারো যে কারো জন্ম হচ্ছে, অর্থাৎ কেউ ঘরে আসছে, আর কারো মৃত্যু হচ্ছে, অর্থাৎ কেউ ঘর থেকে বিদায় নিচ্ছে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, দেখবে বৌদ্ধদের, আমাদের কি হয়, ধরো কেউ মারা গেলে আমরা কান্নাকাটি করি, কেউ জন্মগ্রহণ করলে আমরা মিষ্টি খাওয়াই, আনন্দ করি, উৎসব করি। বৌদ্ধরা কি করে, কেউ যদি জন্মগ্রহণ করে তাহলে তারা কান্নাকাটি করে, তারা খুশি হয় না। অন্তত আগে হতো না, এখন জানি না এখন কি হয়। আমি বইয়ে পড়েছিলাম যে আগে হতো না। কেননা বৌদ্ধরা মনে করতেন যে যে ছেলেটা জন্ম হলো সে আসলে এই পৃথিবীর দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা, সুখ, বঞ্চনা সমস্ত কিছু গ্রহণ করার জন্য ভূমিষ্ঠ হয়েছে। সত্যি বলো তো, আমাদের জীবনে সবসময় কি সুখ চলে? দুঃখও চলে, নিরাশা চলে, অনেক কিছুই চলে। তাহলে সমস্ত এগুলো তো কষ্টেরও একটা দিক, যেমন ভালো দিক আছে সেরকম কষ্টেরও দিক আছে, তার জন্য তারা দুঃখ প্রকাশ করে। আর কেউ যদি মারা যায় তাহলে তারা আনন্দ পায় বা আনন্দ উৎসব করে, কেননা তারা মনে করে এই পৃথিবীর দুঃখ যন্ত্রণা থেকে সে মুক্তি পেয়ে গেল। যাই হোক, দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, এই যে দুটো গ্রামের যাতায়াত হচ্ছে, খেয়া পারাপার হচ্ছে, তাহলে অবশ্যই স্বাভাবিকভাবেই দুটো গ্রামকে জানে। এবার রবীন্দ্রনাথ ধরো যাচ্ছে নৌকোতে, এই জিনিসটা যেতে যেতে বারবার দেখে যে দুটো গ্রামের মধ্যে নৌকা পারাপার হচ্ছে। সে বলছে এই দুটো গ্রাম পরস্পরকে জানে, এটা হচ্ছে তার সাধারণ অর্থ। আবার যদি এর তাত্ত্বিকগত দিক দেখা যায় তাহলে কি হবে, সেই মাইকেল মধুসূদনের একটা কবিতা আছে না, ওখানে এক জায়গায় বলবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে, আত্মবিলাপ কবিতায়। সত্যিই তাই, আমরা দৈহিকভাবে তো বেঁচে থাকতে পারি না। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি কি দৈহিকভাবে বেঁচে আছেন? ইনি আমাদের মনের ভেতর বেঁচে আছেন। তাহলে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, তাহলে দুটো গ্রামকে তুমি কিসের অর্থে ধরবে? একটা গ্রাম হচ্ছে জন্ম, একটা গ্রাম হচ্ছে মৃত্যু। জন্মিলে মরিতে হবে, আমরা জানি প্রত্যেকেই যে আমরা যখন জন্মগ্রহণ করছি একদিন না একদিন আমরা মরবই, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর ধারণা আমাদের মধ্যে কিন্তু আছেই। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, তাহলে এই যে এই জন্ম মৃত্যুর যে পালাটা, এটা সকাল থেকে সন্ধ্যা অনবরত ঘটে চলেছে। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি রাত্রিতে জন্ম বা মৃত্যু হয় না? আসলে হয়। এইখানে আসলে বোঝানো হয়েছে সকাল মানে যেখানে সূর্য উদিত হচ্ছে, অর্থাৎ নতুন সূর্য আসছে, আর সন্ধ্যা মানে যেখানে সূর্য অস্ত যাচ্ছে। মেঘনাদ বধে আছে
যখন মেঘনাদ মারা যাচ্ছে, মাইকেল মধুসূদন বলছেন যে লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার মধ্যে একটা নেগেটিভিটির প্রতীককে ধরা হয়, অর্থাৎ মৃত্যুর একটা প্রতীক। তাহলে কেউ যখন মারা যাচ্ছে সেটাকে সন্ধ্যা রূপে ধরা হচ্ছে, কেননা সন্ধ্যার সময় সূর্য অস্ত যাচ্ছে। আর সকাল মানে কি, যেটা হচ্ছে প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত, অর্থাৎ সূর্য এসে এই অন্ধকারকে দূর করে দিচ্ছে, অর্থাৎ নতুন কোনো শিশুর জন্ম হচ্ছে যে এই পৃথিবীর আলো দেখছে। তাহলে এই যে জন্ম এবং মৃত্যুটা, এটা কিন্তু অনবরত সকল সময় ধরেই চলে যাচ্ছে। এরপরেই দেখো একটু অন্যদিকে আমরা চলে গেলাম। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। ধরো সাধারণ অর্থ যদি আমরা দেখি, রবীন্দ্রনাথ মনে করছেন এই চিত্রটা দেখে যে এইখানে এরা নৌকা পারাপার করছে, এই গ্রামে যাচ্ছে, ও এই গ্রামে আসছে, নিজের প্রয়োজন মেটাচ্ছে, আবার চলে যাচ্ছে। এরা জানেই না, এদের মধ্যে প্রভাবই পড়ে না যে পৃথিবীতে কত কত নতুন ইতিহাস ঘটছে, কত দ্বন্দ্ব হচ্ছে, কত হিংসা হচ্ছে। তার জন্যে বলছে দেখো, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। দ্বন্দ্ব শব্দের অর্থ দুটো, যে দ্বন্দ্ব সমাস আছে, এখানে কিন্তু ঝগড়া সমাস নয়, ওটা হচ্ছে মিলন। দ্বন্দ্ব শব্দের অর্থ যেমন একটা মিলন, সেরকম দ্বন্দ্ব শব্দের আর একটা অর্থ হচ্ছে ঝগড়া বা হিংসা, যাই বলো না কেন। তাহলে পৃথিবীতে কত ঝগড়া, কত হিংসা, কত সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ, মানে সব কিছু যেখানে বিনাশ হয়ে গেছে। আমরা দেখতেই পাই এখনও যে পৃথিবীতে অনবরত কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, হানাহানি, মারামারি, এগুলো চলতেই থাকছে, চলতেই আছে। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই হিরোশিমা নাগাসাকি, এগুলো তো আমরা জানি যে কীরকমভাবে সেখানে সর্বনাশ হয়ে গেছে সব কিছু। নূতন নূতন কত গড়ে ইতিহাস। এবার আমরা যদি একটু ইতিহাসের দিকে চলে যাই, তাহলে দেখব কি, ধরো পাল রাজারা ছিল, পাল রাজার পরে সেন রাজারা এলো, সেন রাজার পর সুলতান, সুলতানের পরে মোঘল, মোঘলের পরে ইংরেজ। প্রতি সময়েই কোনো না কোনো ইতিহাস তারা রচিত করে গেছে। কেউ পাল সাম্রাজ্যের ইতিহাস করে গেছে, তো কেউ সেন সাম্রাজ্যের, কেউ সুলতান সাম্রাজ্যের, কেউ মোগল সাম্রাজ্যের, কেউ পাঠান সাম্রাজ্যের, কেউ হুন সাম্রাজ্যের, কেউ না কেউ কোনো না কোনো সাম্রাজ্যের ইতিহাস কিন্তু থেকেই গেছে। নতুন নতুন ইতিহাস গড়ে যায়, একটাই ইতিহাস কিন্তু চিরস্থায়ী হয়নি। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। আমরা যখন বাহুবলী সিনেমা দেখি, দেখব কি ওখানে যখন যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধের পরে কত মানুষ মারা যাচ্ছে, কত রক্তক্ষয় হচ্ছে। এ প্রসঙ্গে বলি সেই অশোকের কলিঙ্গ যুদ্ধ, সেখানে কত কত মানুষ মারা যাচ্ছে, প্রান্তের পর প্রান্ত মানুষ, মৃত মানুষ পড়ে আছে, তাদের রক্ত পড়ে আছে। যখন একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে আর একটা সাম্রাজ্যের উৎপত্তি হয়, তখন জানি কত মানুষের প্রাণ যায়, কত মানুষের রক্ত মাটির মধ্যে পড়ে থাকে। তাই এখানে বলা হচ্ছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট মানে এখানে স্বর্ণ মুকুট একটা অর্থ, আর একটা অর্থ কি, এখানে হচ্ছে রাজার মুকুট। তাহলে একটা রাজা যায় আর একটা রাজা আসে, তাহলে একজনের কি হয়, একজনের মাথায় মুকুটটা ফুটে, অর্থাৎ একজন মুকুটটাকে মাথায় নিল, অর্থাৎ নতুন সাম্রাজ্য গড়ল। কাকে পরাজিত করে? ওই যে পরাজিত যে রাজা, আরেকজন যে রাজা, তাকে পরাজিত করে সে তার মাথা থেকে মুকুটটাকে নিল। তার জন্যই বলছে সোনার মুকুট কত ফুটে আর টুটে, অর্থাৎ একজনের মাথায় সোনার মুকুট শোভা পাচ্ছে, ঠিক একইভাবে আরেকজনের মাথায় সোনার মুকুটটা টুটে যাচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে। একজনের মাথায় মুকুট ভাঙবে তবেই না আরেকজনের মাথায় মুকুট শোভা পাবে। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে বাকি অংশটা আমরা করব।